Welcome to Sports Live presented by Cool. আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। প্রায় সবকটি দেশ টি-20 বিশ্বকাপ দল দিলেও ধীরে চলো নীতিতে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ শেষে 10 থেকে 12 মের মধ্যে দল ঘোষণার পরিকল্পনা করেছে বোর্ড। সৌম্যর ফিট হয়ে ওঠার অপেক্ষায় আছে ম্যানেজমেন্ট। নিজেকে প্রমাণ করলে দলে জায়গা পাবেন সাইফুদ্দিন। তবে সাবেক প্রধান নির্বাচক নান্নু বলছেন সাইফুদ্দিনের ইনজুরি বড় বাধা তার জন্য। জুনের টি-20 বিশ্বকাপের জন্য আইসিসির কাছে 15 সদস্যের দল দেবার ডেডলাইন শেষ হয়েছে। অন্য সব দেশের মতোই স্কোয়াড জমা দিয়েছে বিসিবি। কিন্তু অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এমনকি আফগানিস্তানও বিশ্বকাপ দল জানিয়ে দিয়েছে সবার জন্য। কিন্তু সবসময়ের মতো দল নিয়ে কনফিউজড বিসিবি এখনো জানায়নি স্কোয়াড। 15 জনের দলের 13টি জায়গা চূড়ান্ত। সৌম্য সরকারের ফিটনেস যাচাই, সাইফুদ্দিনের আন্তর্জাতিক ক্রিকেটে পরক আর 5 পেসার নাকি 4 স্পিনার, এই কম্বিনেশন চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে সবার জন্য জানিয়ে দেয়া হবে দল। সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে 10 থেকে 12 মে পর্যন্ত। কিন্তু অন্য দলগুলো পারলেও কেন সবসময় দল দেরিতে দেয় বিসিবি? এটা বলা মুশকিল এই জায়গা থেকে, কারণ অনেক সময় টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান থাকে এবং এভাবে আগায়। বাট আগে দিয়ে দেওয়াটা একদিক দিয়ে ভালো, প্লেয়াররাও নিজেদের মতো করে এটা প্ল্যানটা করে নিতে পারে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ফর্মটা ভালো না গেলেও লিটন দাস থাকবেন স্কোয়াডে নিশ্চিত। তার সঙ্গী হিসেবে ম্যানেজমেন্টের পছন্দ সৌম্য সরকারকে। আর এই দুজনের ব্যাকআপ টি-20তে অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিম। কেমন হলো টাইগারদের ওপেনিং আক্রমণ? মনে করি যে ওর যথেষ্ট ক্যাপাবিলিটিটা ভালো করা। সময় খারাপ যায় কিন্তু এটা থেকে ওভারকাম করার দায়িত্বটাও টিম ম্যানেজমেন্টের। এবং সৌম্য সরকার ইনজুরিতে আছে ধারাবাহিকভাবে, তারপরেও একটা ট্যালেন্টকে আপনার ওভারসিজে কিন্তু ওর যথেষ্ট ভালো পারফর্ম করার রেকর্ড আছে, যেটা হোম সোয়েলে নেই। এর পরের জায়গাগুলো সেটেলড। অধিনায়ক নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদি ও রিশাদ হোসেন। 3 পেসার তাসকিন, শরীফুল ও মুস্তাফিজ অটো চয়েস। হয়ে গেল 13 জন। বাকি 2 স্পটের একটি পাবার রয়েছে এগিয়ে মোহাম্মদ সাইফুদ্দিন। বিপিএল এর ফর্মটা জিম্বাবুয়ে সিরিজে দেখাতে পারলে দলে থাকবেন এই পেস বোলিং অলরাউন্ডার। কিন্তু সাবেক প্রধান নির্বাচকের মতে ফর্মের চেয়ে আরেকটা বিষয় নিয়ে ভাবার আছে সাইফুদ্দিনকে নিয়ে। যে একটা অলরাউন্ডার যদি দলে থাকে একটা অ্যাডভান্টেজ হয়, একটা থার্ড সিমিংয়ে যদি থাকে, ব্যাটিং করতে পারেন, এটা ভেরি ডিফিকাল্ট। ওর থেকে কন্টিনিউ আপনি একই রকম পাবেন কিনা। ওর যে ইনজুরির যে ধারা, এটাতে যে কোনো সময় কিছু হতে পারে। 15তম সদস্য হবার রেসে আছেন 3 জন। সেটা নির্ভর করবে কেমন কম্বিনেশন চায় ম্যানেজমেন্ট। স্কোয়াডে 5 জন পেসার চাইলে তানজিম সাকিব থাকবেন। মিডল অর্ডারের ব্যাকআপ চাইলে আফিফ, আর চতুর্থ স্পিনার চাইলে তানভীর ইসলাম যাবেন বিশ্বকাপে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। টি-20 সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। মাহমুদুল্লাহ সহ প্রিমিয়ার লিগ খেলতে ঢাকায় ফেরা 4 ক্রিকেটার ছিলেন না অনুশীলনে। এর আগে সকালে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা, ফরাজ আকরাম ও ব্রায়ান বেনেটরা। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তরা। বাকি ক্রিকেট বিশ্বের চোখ যখন বিশ্বকাপের দল ভাবনায় সাইফুদ্দিন আফিফদের মাথায়, তখন শুধুই এই সিরিজ। তপ্ত কড়া রোদ আর তীব্র গরম, এর মধ্যে সাগরিকায় অনুশীলনে ঘাম ঝরিয়েছে টাইগাররা। প্রথমবারের মতো টি-20 দলে ডাক পাওয়া তানজিদ হাসান তামিমের সেদিকে ভ্রুক্ষেপ নেই। ব্যাটিংয়ে আলো ছড়াতে প্রস্তুতি তার সাগরিকার পিচে। 18 মাস পর জাতীয় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। এছাড়া দলে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। দলে সুযোগ করে দেয়ায় নির্বাচকদের সেই প্রতিদান দিতে চান এই 3 টাইগার। অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। করেছেন ব্যাটিং, সতীর্থদের দিয়েছেন নানা পরামর্শ। জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ টি-20 সিরিজে প্রথমটিতে জয়ী হয়ে ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখতে চান নাজমুল হোসেন শান্ত ও তার সতীর্থরা। সাগরিকায় ভালো পারফরমেন্স করে বিশ্বকাপের আগে নিজেদেরকে আরও একটু পাকাপোক্ত করতে চান লাল সবুজরা। এর আগে সকালে অনুশীলনে ব্যস্ত ছিল জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা, ফরাজ আকরাম, ব্রায়ান বেনেটরা। বাংলাদেশের সাথে টি-20তে চোখে পড়ার মতো তাদের কোনো সাফল্য না থাকলেও এবার তা করে দেখাতে চায় জিম্বাবুয়ে। মামুনুর রশিদ অভি, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।
অবশ্যই জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ, তবে মূল কনসার্ন যেটা সেটা জিম্বাবুয়ে সিরিজের পরে টি-20 বিশ্বকাপ, সেদিকে নিশ্চয়ই নজর এবং সেটার জন্য দল ঘোষণা সেদিকেও তাকিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। নিঃসন্দেহে সবাই অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য টি-20 বিশ্বকাপে ঠিক কেমন দল হবে, কোন দিকে বেশি গুরুত্ব দিবে। আমার মনে হয় এই সব কিছু প্রশ্নের উত্তর সবাই খুঁজছে। একেবারে যিনি দিতে পারবেন তাকে বরং আমন্ত্রণ জানানো যাক। প্রমিনেন্ট স্পোর্টস জার্নালিস্ট দেব চৌধুরী, তাকে স্বাগত জানাচ্ছি আজকের অতিথি হিসেবে স্পোর্টস লাইভে। ওয়েলকাম টু। কেমন আছেন? বসেন। প্লিজ। দল তো দিয়ে দিচ্ছে একে একে, সবাই হয়ে গেছে। আসলে বাংলাদেশের বরাবরই আইসিসির ইভেন্ট বা বড় ইভেন্টে এসে একটু দেরি হয়ে যাওয়া সেটা একেবারেই নতুন নয়, তবে খুব মধুর সমস্যা তো নেই এই সময় যে কাকে রেখে কাকে নেব এরকম একটা সমস্যা। তাহলে সমস্যাটা আসলে কোথায় হচ্ছে, কেন এই বিলম্ব? ভরসার অভাব, আস্থাহীনতা, নিজেদের চলমান প্রসেসের উপর ভরসা না থাকা, সর্বোপরি আপনি যে সিস্টেমে বাংলাদেশ ক্রিকেট রান করছেন সেই ক্রিকেট সিস্টেমটা ক্লিক করছে না। বিশ্বকাপের 5টা চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার দল যদি বলা হয়, কোন 5টা দল? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। কেউ দ্বিমত করবে? 5টা দেশই তাদের একদম প্রলিফিক 15 বিবেচনা করে ডিউ টাইমে দল দিয়ে দিয়েছে। কেন? তারা জানে তাদের এই প্লেয়ার পার্টিকুলার এই রোলটার জন্যই নেওয়া হয়েছে। আমি এই বিশ্বকাপে 4 জন স্পিনার নিয়ে যাব, নইলে নিউজিল্যান্ডের মতো দেশ তারা 3 জন স্পেশালিস্ট স্পিনার, গ্লেন ফিলিপসের কথা আপনি বাদ দেন, ভুলে যান, ইনক্লুড করতো না। বাংলাদেশ টিমের যে সমস্যাটা, এটা আপনি হিসেব করবেন তখনই যে বিশ্বকাপের এক সিরিজ আগে, সর্বশেষ সিরিজ বিশ্বকাপের আগে, সেখান থেকে 1 জন বা 2 জনকে আমি শেষ মুহূর্তের পারফরমেন্স দেখে নিয়ে যাব। এটা ভয়াবহ অবস্থান। সেম থিং হ্যাপেন্ড ইন কেস অফ 2023 ওয়ার্ল্ড কাপ। মাহমুদুল্লাহ রিয়াদ সিরিজের বিশ্বকাপের আগে সবশেষ সিরিজেও নিশ্চিত ছিল তিনি যাবেন কি যাবেন না, পারফর্ম করেছেন বলেই গিয়েছেন। পারফর্ম না করলে রিয়াদ নিশ্চিতভাবে বাদ পড়তেন। এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমের সবচেয়ে বড় দুর্বলতা, যেটা অনগোয়িং প্রসেস। আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে হয়তো এইরকমই দেখবেন, যদি না এখান থেকে বাংলাদেশ ক্রিকেট নীতি নির্ধারকরা নতুন কিছু শিক্ষা নেন বা ব্যাক করেন। আমি কথাটা কেন বলছি, ধরেন এই মুহূর্তে যে কোনো সাধারণ একজন ক্রিকেট ফলো করা দর্শককে যদি বলেন, তিনি গট করে 13টা নাম বলে দেবেন। আমরা সবাই জানি 13টা নাম কারা। বাকি যে 2টা পর আপনাদের রিপোর্টারও বলছিলেন যে হাসিনুর ভাই বোধহয় বলছিলেন যে আপনার সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব। আপনি বিশ্বকাপের শেষ সিরিজ এসে চিন্তা করবেন কেন? আপনি সাইফুদ্দিনকে যদি নেন, পেস বোলিং অলরাউন্ডার, সাইফুদ্দিন যদি ব্যাট করে অ্যাট বেস্ট কয় নাম্বারে ব্যাট করবে? 8 নম্বরে, 9 নম্বরে। এখন 8 নাম্বার বা 9 নম্বরে আপনি এক্স্যাক্টলি একজন অলরাউন্ডার চাইবেন যিনি 9 বলে 15 রান করে দিতে পারেন এরকম, নাকি একজন স্পেশালিস্ট ফাস্ট বোলারই চাইবেন? সাইফুদ্দিনের ইনজুরি কনসার্ন তার ক্যারিয়ার জুড়ে কনসার্ন, এটা আমরা বিপিএলের সময়ও দেখেছি। লিপু ভাই আমি যতটুকু জানি তিনি মিটিংয়েও তার ইনজুরি কনসার্নের প্রশ্ন তুলেছেন। সো এই প্রশ্নগুলো, আমার পয়েন্টটা হচ্ছে এখন কেন? এগুলো তো সবই আমাদের জানা বিষয়। পৃথিবীর সব দেশ যখন এক্সট্রা স্পিনার নিচ্ছে, কেন নিচ্ছে? কারণ ওয়েস্ট ইন্ডিজের টিপিক্যাল কন্ডিশন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো না, আইপিএলের মতো এই আপনার টি-20 বিশ্বকাপে 200-250 রান হবে না রঞ্জন। এখানে 171 রান, 80 ভেরি ডিফেন্ডেবল স্কোর। তারপর ওভার ইউজডের কারণে কিংবা অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রগ্রেসেস উইকেটগুলো একটু স্লো হবে। সব টুর্নামেন্টেই হয়, সেখানে দোজ প্লেয়ার্স উইল কাম ইন টু প্লে। হয়তো আপনার শেষ 3 ম্যাচে গিয়ে 2 ম্যাচে গিয়ে স্পিনাররা দারুণ কিছু করবেন, আপনার ওই পরিকল্পনা তো করতে হবে 1 মাস আগে। যে 5টা চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডারের কথা আমি বললাম তারা করেছে, দলে সেটার রিফ্লেকশনও আছে। কাদের নেই? বাংলাদেশের নেই। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের কন্টেন্ডার তো না। বাংলাদেশ সুপার 8-এ খেলবে, আপনি বুকে হাত দিয়ে হলপ করে বলতে পারবেন? ফার্স্ট ম্যাচ যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে হেরে যায়, দের ইজ এভরি চান্স বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ মিশন ওইখানে থ্যাংক ইউ ভেরি মাচ ফুল স্টপ হয়ে যাবে। সো যে টিমটার এই অবস্থা, সেই টিমটাকে আপনি ভালো জায়গায় নিয়ে নিতে পারবেন ঠিক তখনই যখন আপনি প্রপারলি প্লেয়ারদের ওই মেসেজটা দিতে পারবেন যে ইউ গাইস, ইউ 15 আর দেয়ার। এখন আপনি তানজিম সাকিব জানে তার একটা চান্স আছে, এখন এই মুহূর্তে সাইফুদ্দিন জানেন তারও একটা চান্স আছে। যদি এরকম হয় যে সাইফুদ্দিনের হালকা একটু কিছুটা ইনজুরি আছে, যেটা বাড়লেও বাড়তে পারে, তিনি এটা কাউকে তখন বলবেন না, না ভাই আমার খেলতে হবে, বিশ্বকাপে যেতে হবে। এই যে 2জন প্লেয়ারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, তাদের উপর একটা অদেখা মানসিক চাপ, আমি বলবো প্রচণ্ড চাপ চাপিয়ে দেওয়া, এটা দরকার ছিল না। তাদেরকে ফ্রি করে দেন। যিনি বিশ্বকাপে যাবেন 15 জনই বিশ্বকাপের 1.5 মাস আগে এই 1 মেতে জানবেন যে সৌম্য যেমন জানেন, আমি যতটুকু জানি, আমার জানা ভুল হতে পারে, কিন্তু সৌম্য জানেন, তার কাছে মেসেজটা স্পষ্ট যে ইউ আর গোয়িং ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ। তোমার কোনো ফোকাস করার দরকার নাই ম্যাচ নিয়ে, তুমি জাস্ট ফিট হও। এবং সৌম্য প্রিমিয়ার লিগের একটা ম্যাচ খেলতে চেয়েছিলেন, হাথরু সিংহে স্ক্যান করানোর পরে আপনার এমআরআই বা স্ক্যান কিছু একটা করানো হয়েছিল, সেটা দেখে
না করেছেন যে না সৌম্যকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না, বিশ্বকাপে ওকে আমার লাগবে, আই উইল টেক সৌম্য। সৌম্যর কাছে ওই মেসেজটা চলে গিয়েছে। সৌম্য এখন ফ্রি মনে প্র্যাকটিস করছেন, রিহ্যাব করছেন, 100% ফিট হওয়ার চেষ্টা করছেন। জিম্বাবুয়ের এগেনস্টে সিরিজের শেষ 2 ম্যাচে সব যদি ঠিক থাকে সৌম্য মিরপুরে খেলবেন। এই যে সৌম্যর কাছে মেসেজ যাওয়া, একই মেসেজ তানজিদ তামিমের কাছে যেতে পারতো, আর তানজিম সাকিবের কাছে যেতে পারতো, সাইফুদ্দিনের কাছে যেতে পারতো, তানভীরের কাছে যেতে পারতো। প্রত্যেকটা ক্রিকেটার এখন ওই মেন্টাল একটা ব্লকেজের মধ্যে থাকবেন, আমি আছি কি নাই, থাকলে জিম্বাবুয়ের এগেনস্টে আমাকে দারুণ পারফর্ম করতে পারবে। এত প্রেশার নিয়ে না একটা সময় পারফর্ম করতে পারবে না। আমি একটা প্রশ্ন রাখতে চাই, যদি মানে আপনাদের কাছে অডিয়েন্সের কাছেও প্রশ্ন, যদি এরকম হয় যে সাইফুদ্দিন এবং তানজিম সাকিব এক্স্যাক্টলি একই রকম পারফরমেন্স করলেন, আপনি কাকে নেবেন? আপনি তো তখন নিজেই কনফিউজড হয়ে যাবেন। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক, তারা আসলে বিশ্বকাপে বাংলাদেশ কোন প্ল্যানে যাবে, কি করবে, বাংলাদেশ টিমের এক্স্যাক্ট স্ট্র্যাটেজি কী হবে, আমি পরের 2 ম্যাচে নেপাল এবং নেদারল্যান্ডসের এগেনস্টে কোন 2জন এক্সট্রা স্পিনার খেলাবো, ফার্স্ট ম্যাচে আমি কোন 1জন এক্সট্রা পেসার খেলাবো, আমি যে 4 স্পেশালিস্ট পেস বোলারই নিয়ে যাব, প্রত্যেকটা জায়গায় দ্বিধা রয়ে গেছে। আর এত দ্বিধা নিয়ে খুব স্বাভাবিকভাবে আপনি দল ঘোষণা করতে পারবেন না, এবং বিশ্বকাপের আগে শেষ সিরিজ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে, এখানে যে ভালো করবে আমি তাকে নেব। গ্যাম্বলিং হয়ে যায় শেষ পর্যন্ত, যেটা ম্যাচে হতে পারে মাঝে মাঝে, কিন্তু দল ঘোষণার ক্ষেত্রে গ্যাম্বলিং। এটা তো ইন্ডিয়া দল ঘোষণার পরেও বোধহয় আরেকটা 11 তৈরি করা যায়, তার মধ্যে তারা 15 জন আসলে, আমাদের প্লেয়ারই 20 জন। দাদা, এবার বাংলাদেশ ক্রিকেটের সংশ্লিষ্ট হিসাবে আপনার কাছে জানতে চাই, আসলে সংশ্লিষ্ট না, আমি জাস্ট একজন গণমাধ্যম কর্মী। একই কথা, আসলে আমরা প্রত্যেকেই তো আসলে বিসিবির একটা স্টেক হোল্ডার, কিন্তু সেটা বিশ্বাস করে কিনা আমি জানি না। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন দিকটাতে জোর দেওয়া উচিত হবে? আফিফ, তানজিম সাকিব, এক্সট্রা ফিনিশার, এক্সট্রা পেসার, কোন দিকে আমাকে যদি বলেন জোর দেওয়া উচিত হবে? আমাকে যদি বলেন বাংলাদেশ টিমকে আমি যতটুকু বুঝি, 13 জনের নাম তো নতুন করে বলার কিছু নাই। বাকি যে 2টো স্পট, আই উইল ডেফিনেটলি গো ফর তানভীর। কারণ আমি আবারও বলছি, আমার মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো আমরা T20 আধুনিক কালে যে দেখে অভ্যস্ত, এরকম হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। সেই জায়গা থেকে স্পিনার্স উইল কাম ইনটু প্লে। বাংলাদেশ যদি সুপার 8-এ যায়, সেই ক্ষেত্রে একজন এক্সট্রা স্পিনারের প্রয়োজনীয়তা আপনি আরও অনুভব করবেন। বাট ইউ নেভার নো, সাকিব আল হাসান যদি ইনজুর্ড হয়ে যায়, অপোনেন্টে আপনি দেখলেন যে 6 জন ডানহাতি ব্যাটসম্যান আছে টপ অর্ডার। একটা কথার কথা বলছি আমি, যে সুপার 8-এ আপনার ইন্ডিয়ার সঙ্গে খেলা, ইন্ডিয়া টপ অর্ডার বাই 5টা ডানহাতি ব্যাটসম্যান আছে, আপনার তখন এক্সট্রা একটা লেফট আর্ম অর্থোডক্স দরকার। সাকিব আল হাসান ইনজুর্ড, আপনি কি করবেন? তখন কি করবেন? আপনি তো ওই ম্যাচের বেস্ট 11 গঠন করার আগেই আপনি ম্যাচ থেকে নাই হয়ে গেছে। না দাদা, এটা তো দেখিয়ে দিয়েছে দলগুলো ঘোষণা করে যে এক্সট্রা স্পিনার দিকে সবাই ঝুঁকছে। ভ্যারিয়েশনটা একজন লেগ স্পিনার, রিস্ট স্পিনার। জি, আপনি তানভীরের কথা বলছেন, আসলে এই প্লেয়ারটা কেন অনেক বেশি আন্ডাররেটেড থেকে গেছে? প্রতি বিপিএল এ এসে পারফর্ম করছে, কিংবা অসাধারণ বল করছে। তানভীর সবশেষ যে বাংলাদেশ নিউজিল্যান্ডে ট্যুর করলো, সেই দলেও ছিলেন, কিন্তু সুযোগ পান না, সামনে আসতে। তো হয় কি, আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটে। বিশ্বকাপ থেকে এসে পরের সিরিজেই তানজিদ তামিম বাদ পড়েছিলেন, মনে আছে আপনাদের? তারপর আবার তাকে, মানে আমাদের দেশে কে কি কারণে দলে আসে, কি কারণে দলে যায়, এটা যুক্তিগত ব্যাখ্যা আসলে কেউ দিতে পারবে না, আমি তো পারবোই না। সো যাই হোক, ব্যাক ইনটু দ্য বেস্ট 15, আমি হলে আমি তানভীরকে নিতাম। এবং একই সঙ্গে এনি ডে সাইফুদ্দিন যদি মোটামুটি ফিট থাকেন, আমি সাইফুদ্দিনকে নেওয়ার পক্ষে। কেননা সাইফুদ্দিনের একটা ব্যাপার খুবই স্পষ্ট, তিনি ডেথ ওভারে কিংবা পাওয়ার প্লেতে কিংবা মিডল ওভারে উইকেট তোলার কাজ, রান আটকানো, কিংবা অপোনেন্টকে একটু চেপে ধরা, রানটাকে টাইট করা, এই কাজগুলো গত 2 বছর 2.5 বছরে তিনি ভালো করেছেন। আমি যদি ভুল না করি, ও বোধ হয় 1.5 বছর পর ন্যাশনাল টিমে আসলে। ব্যাটিংটা খুব একটা ভরসা করছে না নাকি? ব্যাটিংটা আমি ওটা পরে আসছি। সো তার মেইন রোল তো অবশ্যই বোলিংটাই। কেননা আপনি 9 নম্বরে যে ব্যাটসম্যান আসবে, আপনি কখনোই এক্সপেক্ট করবেন আপনার 9 নম্বর ব্যাটসম্যান আপনার 50 করে ম্যাচ জিতাবে, এটা হবে না। তাহলে আপনার এক্সপেকটেশনসটা কি? এক্সপেকটেশনসটা হচ্ছে ও যখন নামবে তখন আমার 10 বল বাকি, তার মধ্যে 7টা বল সে খেলবে, 7 বলে 3টা 6 মেরে দেবে আমাকে, তাই তো? বাংলাদেশের যে ব্যাটিং অর্ডার, আর বাংলাদেশ যেভাবে কলাপস করে, তাতে ভাই আপনার 9 নাম্বার ব্যাটসম্যান 16তম ওভার বা 15তম ওভার উইকেট আসবে, এই ঘটনাও ঘটতে পারে। সো ওই জায়গা থেকেও আমার মনে হয় যে সাইফুদ্দিনকে নেওয়াটা একটা সেফ অপশন। আমি ভালো অপশন বলবো না, সেফ অপশন। আমরা সময় একেবারেই শেষ, ছোট্ট করে যদি বলেন জিম্বাবুয়ে সিরিজটা কতটা প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন? কত বড় ওয়ার্ল্ড কাপ? আমার কাছে মনে হয় জিম্বাবুয়ের সিরিজটা প্রস্তুতির চাইতে মেন্টালি স্ট্রং হওয়া এবং একই সঙ্গে বেটার কম্বিনেশনটা খুঁজে বের করার সিরিজ। বাংলাদেশ যদি এই সিরিজে হেরেও যায়, যে 5 ম্যাচের সিরিজ, তো এনিথিং ক্যান হ্যাপেন। জিম্বাবুয়ে ইজ এ ভেরি গুড টিম, যারা বাংলাদেশ সম্পর্কে জানে, এই মাটিতে খেলে অভ্যস্ত। বাংলাদেশ হেরেও যায়, হতাশ হওয়ার কিছু নাই। বাট বাংলাদেশ যেন প্রপার কম্বিনেশনটা খুঁজে বের করতে পারে, যে বিশ্বকাপে আমরা এরকম ভাই 6 জন স্পেশালিস্ট ব্যাটসম্যান, একজন লেগ স্পিনার, একজন স্পিনার, 3 জন পেসার নিয়ে খেলবো।
তাতেই আমাদের হবে। সো এটা বের করা জরুরি। লেটস সে, অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হোপফুলি বাংলাদেশ বেটার একটা টিম ওয়ার্ল্ড কাপের জন্য দেবে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ জার্মান প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের পিএসজি। চলতি আসরে 8 গোল করা এমবাপ্পের উপর বড় ভরসা পিএসজি কোচ লুইস এনরিকের। ঘরোয়া লিগে ধুঁকতে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ঘরোয়া মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের আছে দারুণ ফর্মে। তারা কখনোই পিএসজির কাছে হারেনি ইদুনা পার্কে। রাত 1টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ। মাত্রই রোববার ফ্রেঞ্চ লিগের শিরোপা 12তম বারের মতো জিতেছে পিএসজি, কিন্তু প্যারিসিয়ানদের চোখ আসলে চ্যাম্পিয়ন্স লিগে। কাতার ইনভেস্টমেন্ট গ্রুপের মালিকানায় ক্লাবটির স্বপ্ন আসলে চ্যাম্পিয়ন্স লিগ জয়। 2020 সালে একবারই ফাইনালে খেললেও হারই ছিল সাথী। এবার সিগন্যাল ইদুনা পার্কে বরুশিয়া ডর্টমুন্ড তাদের অপেক্ষায় সেমিফাইনালের প্রথম লেগের জন্য, যেখানে আগে 3বার খেলে কখনোই জিততে পারেনি পিএসজি। হেরেছে একটি, ড্র করে ফিরেছে বাকি দুটিতে। তারপরও ফেভারিট ওই প্যারিসিয়ানরা। কিলিয়ান এমবাপ্পে আছেন দারুণ ফর্মে। চলতি আসরে এখন পর্যন্ত করেছেন 8 গোল। সবশেষ ম্যাচেও কোচ লুইস এনরিকে তাকে 45 মিনিট বসিয়ে রেখেছিলেন শুধু এই সেমিফাইনালের কথা চিন্তা করে। আর মাত্র 2 গোল করলে চ্যাম্পিয়ন্স লিগে গোলের হাফ সেঞ্চুরি পূরণ করবেন এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারানো পিএসজি সেমিফাইনালে ফিরে পাচ্ছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্যাবিয়ান রুইসকে। তারপরও কোচ লুইস এনরিকে সতর্ক, কারণ ইদুনা পার্কের হলুদ সমর্থকদের সামনে ডর্টমুন্ড সবসময়ই দুর্দান্ত। ইউরোপের অসাধারণ একটি মাঠে আমরা আবার খেলতে নামছি। আমরা হলুদ সমুদ্রের উচ্ছ্বাস ও ঢেউ মাঠে স্তব্ধ করে দিতে চাই। ফাইনালের পথে পা বাড়াতে চাই, যা আমরা এই মৌসুমে দেখিয়ে এসেছি। তবে কাজটি দারুণ কঠিন, অন্তত এখানে। তারপরও উপভোগী আমাদের কৌশল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা 10 ম্যাচ অপরাজিত বরুশিয়া ডর্টমুন্ডের ঘরোয়া পারফরম্যান্স যা তা। সবশেষ লিগ ম্যাচে লাইপজিগের কাছে 4-1 গোলে বিধ্বস্ত হওয়া তারই প্রমাণ। কোচ এরিন তেরজিগ বরং ভরসা রাখছেন চ্যাম্পিয়ন্স লিগ পারফরম্যান্সের ওপর। অ্যাটলেটিকোকে হারানোর স্মৃতিকে সামনে এনে উজ্জীবিত করছেন গোটা দলকে। অস্ট্রিয়ান মার্সেল সেবিটজারের দুর্দান্ত ফর্ম তার বড় ভরসা। আমাদের সর্বোচ্চ পারফরমেন্স করতে হবে। ফাইনালে যেতে হলে 2 লেগ মিলে 180 মিনিটে চ্যালেঞ্জ জিততে হবে। ডর্টমুন্ড এবং প্যারিস 2 শহরের জন্যই আমরা প্রস্তুত। এই ম্যাচে ডিফেন্ডার ম্যাট হ্যামেলস ফিরছেন বরুশিয়া একাদশে। তবে স্ট্রাইকার সেবাস্টিয়ান হেলারের খেলা অনিশ্চিত। মজার ব্যাপার, দুদলই এসেছে গ্রুপ এফ থেকে। শেষ 16তে পিএসজি আসে চ্যাম্পিয়ন হয়ে, আর ডর্টমুন্ড পা রেখেছিল রানার্স আপ হয়ে। যেখানে প্রথম দফায় এমবাপ্পে ও হাকিমের গোলে জয় ছিল পিএসজির, আর দুদলের দ্বিতীয় লেগ ড্র হয়েছিল 1-1 গোলে। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।